আচ্ছা আমরা পড়া শুরু করি। আমরা অ্যালডিহাইড আর কিটোন পড়তেছিলাম। আই শুরু কর, পরে বলিস। আসুন নেক্সট দিন থেকে ক্লাসটা 4:30টায় আবার দিয়ে দিব, যেহেতু মাগরিবের আজান এখন আবার সেই 5:30টায় চলে গেছে। সো 4:30টা থেকেই শুরু করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের এখন আ আমরা পড়তেছিলাম হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের বিক্রিয়া, এবং অ্যালডিহাইড আর কিটোনের বিক্রিয়া অনেকগুলা ছিল। আমরা শুধু একটা টাইপ দেখছিলাম আগের দিন, সেটা ছিল সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন বা যৌথ বিক্রিয়া। সো আজকে আমরা সেকেন্ড টাইপের আরেকটা বিক্রিয়া দেখতেছি। এটার মধ্যে অনেক ইম্পোর্টেন্ট বিক্রিয়া আছে। সো সেকেন্ড যে বিক্রিয়াটা, আমরা অ্যালডিহাইড আর কিটোনের বিক্রিয়া দেখতেছিলাম, হ্যাঁ? সো সেকেন্ড বিক্রিয়াটা হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়া। নরমালি ঘনীভবন কথাটার মানে কি? আচ্ছা, নরমালি এইখানে ঘনীভবন বিক্রিয়াগুলাতে তোরা পড়ছিলি তো মনে হয়, ওই দ্রুত পলিমারকরণ আর ঘনীভবন পলিমারকরণ 9-10 এ পড়ছিলি না? মনে আছে তো? ওই ঘনীভবন পলিমারকরণগুলোতে পানি আসতো, তাই না? পানি বেরোয় আসতো ওখানে বিক্রিয়ার মাধ্যমে। এখানেও তাই হবে যে আ ২ টা যৌগ একসাথে হয়ে যাবে, সেখানে পানি অপসারিত হয়ে আসবে। সো এখন আ এই বিক্রিয়াগুলা আগের দিন যেমন দ্রুত বিক্রিয়ায় অনেকগুলা যৌগ নিয়ে দেখাইছিলাম, এইখানেও আমরা আ আ কয়েকটা যৌগের সাথে বিক্রিয়া দিব। তবে বিক্রিয়াগুলো একই রকম। একটা টাইপ বুঝে গেলে পরেরগুলা বুঝতে পারবি যে কিভাবে হচ্ছে বিক্রিয়াগুলা। আর আগের দিনের কোনো কোয়েশ্চেন-টোশ্চেন যদি কারো থাকে, কারো যদি মনে আসে কিছু, তো আমাকে বলতে পারিস। তাহলে আমি আবার বলার চেষ্টা করব আরকি। তো এখন এইটার মধ্যে এই যে যৌগগুলা নরমালি অ্যালডিহাইড আর কিটোনের সাথে এই আ ঘনীভবন বিক্রিয়া দেয়, তারা সাধারণত অ্যামোনিয়ার যৌগ। মানে অ্যামোনিয়া থেকে উদ্ভূত যৌগ বা অ্যামিন জাতীয় যৌগ। মানে হচ্ছে অ্যামোনিয়ার যে ৩ টা হাইড্রোজেন, তার একটা হাইড্রোজেন সরে গিয়ে ওখানে কিছু একটা বসছে, এই টাইপের যৌগগুলো। তো একটা, একটা করে আসি। তো ১ম টা হচ্ছে আমরা হাইড্রোক্সিল অ্যামিন, মানে হচ্ছে আ দেখতে কেমন? আচ্ছা, আগে লিখে নেই। হাইড্রোক্সিল অ্যামিনের সাথে হাইড্রোক্সিল অ্যামিন দ্বারা। আমি বলছি অ্যামোনিয়া থেকে আসা যৌগ। তার মানে অ্যামোনিয়া দেখতে কেমন ছিল? NH3 এরকম একটা কিছু ছিল। সো আমরা এই হাইড্রোক্সিল অ্যামিনটা কিরকম হবে তাইলে? এই অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন চলে গেছে। ওর যে একটা হাত খালি হইছে, ওখানে কি বসবে তাইলে তখন? OH, হাইড্রক্সিমূলক আরকি। তার মানে এখানে জাস্ট OH বসবে। এটারে এভাবে না লিখে আমি এই কাজটাকে এরকম করতেছি। মানে নাইট্রোজেনটাকে এইদিকে দিচ্ছি, কারণ নাইট্রোজেনের সাথেই মেইনলি হাতটা। হাইড্রোজেনের সাথে তো না, নাইট্রোজেনের ৩ টা হাত। এই সাইডে হাইড্রোজেনটাকে লিখতেছি, হ্যাঁ? এটা হচ্ছে সেই হাইড্রোক্সিল অ্যামিন। তো এইটার সাথে আমরা অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া দিতে পারি। সো আমি অ্যালডিহাইড বা কিটোনকে আগের দিন যেভাবে সাধারণভাবে লিখছিলাম, আজকেও ওভাবে লিখবো। মানে এই যে এইখানে হচ্ছে R, আর এই সাইডে R বা H এরকম ছিল। এটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের সাধারণ সংকেত যেটা। এইখানে আমরা যদি R বসাই দেই, কিটোন হয়ে যাবে। এখানে যদি H বসাই দেই, তাইলে অ্যালডিহাইড হয়ে যাবে। তো নরমাল ব্যাপার, বলছি যেহেতু পানি সরে যাবে, তোরাই বল এখানে কো কোথার থেকে কি যাবে? তাইলে এইখান থেকে H যাবে, আর এখান থেকে H2, যেটা ২ টা হাইড্রোজেন আরকি। ওখান থেকে ২ টা হাইড্রোজেন আর এখান থেকে O মিলে চলে যাবে টোটাল একটা পানির অণু। আর তাইলে এইখানে নাইট্রোজেনের হাত কয়টা? টোটাল ৩ টা হওয়ার কথা। ২ হাত ফাঁকা হইছে। এই যে কার্বনের যে ২ হাত আছে, তার সাথে যুক্ত হয়ে যাবে। সহজ ব্যাপার। তার মানে এই সাইডে যে যৌগটা পাবো আমরা, এটা দেখতে এরকম হবে। RCRH ডাবল বন্ড, সরি, O থাকবে না, O তো চলেই গেছে। এখানে N আসবে, OH প্লাস H2O। এই যে এই মেথডটা, যেইখানে অক্সিজেন, তার মানে CO মূলক থেকে অক্সিজেনটা যাবে, আর অপোজিটে যে যৌগটা সেখান থেকে হাইড্রোজেন, ২ টা হাইড্রোজেন যাবে। এইটা বুঝে গেলে সবগুলা বিক্রিয়াই একই টাইপের আমরা পরপর করে যাব, তোরাই বলতে পারবি। সো এই টাইপের যৌগগুলাকে আমরা অক্সিম বলি। অক্সিম, অবশ্য বানান ওভাবে লিখলে অক্সাইমও বলে কেউ, কেউ। কারণ OXIME এরকম, তো অক্সাইমও বলে। তো এই নামটা কিভাবে হবে তাইলে? যদি এটা ইথানল থেকে আসে, বলবো ইথানল অক্সিম। যদি প্রোপানল থেকে আসে, বলবো প্রোপানল অক্সিম। যদি কিটোন একটা থেকে আসে, ধরো অ্যাসিটন থেকে আসলো, অ্যাসিটোন অক্সিম। মানে এইখানে সামনে অ্যালডিহাইড বা কিটোনের নামটা দিয়ে পরে অক্সিম ইয়া করে দিব, যুক্ত করে দিব। আচ্ছা, ইসের কথা হচ্ছে যে এটার মেকানিজমটা কিরকম? মেকানিজম সরাসরি যদি দেখাই, তাইলে এইখানে ফার্স্টে এই যে পুরা বিক্রিয়াটার মধ্যে ফার্স্টে এই যে CO মূলকের একটা হাইড্রোজেন ওখান থেকে চলে যাবে। সরি, একটা বন্ড ওখান থেকে ভেঙে ওই সাইডে চলে আসবে। তারপরে এইখানে হাইড্রোজেন একটা এসে OH আকারে বসবে।
ওকে? হাইড্রোজেন এখানে এসে একটা OH আকারে বসবে। পরবর্তী ধাপে ওই H টা আবার ওখানকার হাইড্রোজেনকে নিয়ে H2 আকারে চলে যাবে। ওকে? ধাপগুলা এভাবে আগায়। সো প্রত্যেকটা বিক্রিয়ারই এরকম মেকানিজম দেখানো যায়। কিন্তু সবগুলা তো আর এখন দরকার নাই। তোর ইচ্ছা হইলে কারো যদি ইচ্ছা হয় যে এটা কিভাবে হয়েছে আমি দেখতে চাই। জাস্ট খালি একটু কষ্ট করে সার্চ দিবি। Google এও দিতে পারিস বা ইয়াতে কতটুকু বুঝবি সেটা পরের ব্যাপার। তুই সার্চ দিতে পারিস যে mechanism of hydroxyl amine addition to aldehyde ইংলিশে লিখলে চলে আসবে। সেটা তুই দেখে নিতে পারিস, সমস্যা নেই। কিন্তু সহজে যদি মনে রাখতে পারিস, কিন্তু ব্যাপারটা তা না। ওই ইয়াকে মানে আরকি শিহাব না? ওরে থ্যাংকস। মানে ব্যাপারটা যেভাবে আমি সহজে লিখছি ব্যাপারটা এরকম না। যে সরাসরি এখান থেকে হাইড্রোজেন আর অক্সিজেন চলে গেছে। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কয়েকটা ধাপে ঘটে তারপরে সরে গেছে। ওকে? আচ্ছা। এবার আসি তারপরের সেকেন্ড কয়েকটা যেগুলা ইম্পোর্টেন্ট সেগুলার কয়েকটা মেকানিজম আমার কাছে আছে। আমি সুযোগ হইলে ভিডিও দেখাবো। তবে এত মেকানিজম যেহেতু মনে রাখতে পারবি না, ওটা একটা মনের শান্তি আরকি যে কিভাবে হইলো এই ব্যাপারটা। সো আচ্ছা, এর পরের বিক্রিয়া এইটা খুব বেশি ইম্পোর্টেন্ট না। তবে এর পরের বিক্রিয়াটা বারবার তোর পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে ২ নাম্বার 2,4-DNPH দ্বারা এই ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন আমি সংকেত লিখব তখন বুঝাইয়া দিব যে কিভাবে নামটা লিখছি। 2,4-DNPH হ্যাঁ ভাইয়া। কোনটা? মানে অক্সিমের নামটা কিভাবে হবে? যদি এইখানে যে অ্যালডিহাইড বা কিটোন তার সাথে অক্সিম যোগ করে দিবি। এখানে যদি ইথানল হয় উৎপন্ন যৌগের নাম হবে ইথানেল অক্সিম। ওকে? কিটোন থাকলে ওই প্রোপানন হইলো প্রোপানন অক্সিম এভাবে। আচ্ছা। তো আবার আমি এখানে অ্যালডিহাইড নিচ্ছি বা অ্যালডিহাইড বা কিটোন নিচ্ছি। সাথে এই যৌগটাকে লিখব। আগে একটু বুঝে নেই এত বড় নামটা কিভাবে আসছে। নামটাকে আমি সরাসরি আগে বলে নেই যে কি আসতেছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এভাবে বললে আ মাথা গুলাই যায়। কিন্তু আমরা যদি একদম বুঝে আসি কিভাবে হইছে তাইলে মনে থাকবে। আগে আসি হাইড্রাজিন কি? হাইড্রাজিন কি এটাতে আসি। আগেই লিখবি না, আগে বুঝে নিবি। আমি বলছি যা যৌগ নিচ্ছি সবগুলা কি অ্যামোনিয়া থেকে আসে। এইটুকু তো বললাম। তো অ্যামোনিয়ার হাইড্রোজেন গুলাই যাবে। সো অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন সরে গিয়ে ওই জায়গায় একটা অ্যামিনমূলক বসছে, NH2 মূলক বসছে। অ্যামোনিয়ার যে ৩ টা হাইড্রোজেন থাকে, একটা হাইড্রোজেন সরে গিয়ে ওখানে অ্যামিনমূলক বসছে। এই যৌগটা যেটা তৈরি হইছে এটার নাম হাইড্রাজিন। তাইলে ফার্স্ট এ আমি হাইড্রাজিন যৌগটা পাইছি। ওকে? তাইলে এইটা হচ্ছে হাইড্রাজিন। এখন আমি এই যৌগটার নাম কি বলছি? ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল মূলক কোনটা ছিল? এই অ্যারাইল মূলকটাকে আমরা ফিনাইল বলতাম। মনে পড়ে তো? মানে ওই জাস্ট বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরায় নিলে যে মূলকটা পাই সেটাকে আমরা ফিনাইল বলি। তাইলে আমি এই হাইড্রোজেনকে এখন ফিনাইল হাইড্রোজেন বানাইতে চাই। তাইলে কি করি? এখানে একটা বেনজিন বলয় যুক্ত করে দেই। তাইলে এটার নাম কি হইছে এবার? ফিনাইল হাইড্রোজেন হইছে? আচ্ছা। তাইলে এবার বলছে ১ম এ ছিল হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে বানাইলাম ফিনাইল হাইড্রোজেন। এটা কিরকম ফিনাইল হাইড্রোজেন? এইটার ২ আর ৪ নাম্বার পজিশনে ২ টা নাইট্রোমূলক আছে। তাই না? তাহলে গুনবো কোত্থেকে? এটা ১, ২, ৩, ৪ তার মানে এইখানে একটা নাইট্রোমূলক আর এইখানে একটা নাইট্রোমূলক। সবার কি বুঝা হইছে? এটার নাম কেন 2,4-DNPH হইছে? সো এভাবে যদি বুঝে মনে রাখিস তুই এই সংকেত ভুলবি না। নরমালি যদি একবারে মনে রাখতে গেলে উল্টাপাল্টা হয়ে যাবে। সো ১ম থেকে আবার আসি। ১ম এ হাইড্রাজিন যৌগ ছিল যেটা NH2 ছিল। সেখান থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে ওখানে আমি ফিনাইল মূলকটা বসাইছি। তাইলে নাম হয়ে গেছে ফিনাইল হাইড্রোজিন। পরবর্তীতে যেহেতু বলে দেওয়া আছে ২ আর ৪ নাম্বার পজিশনে ২ টা নাইট্রোমূলক বসছে। তো আমি এখানে ২ টা নাইট্রোমূলক বসাই দিছি ২ নাম্বার পজিশন আর ৪ নাম্বার পজিশনে। এই আচ্ছা ও বলছে ফিনাইলে তো একটা হাইড্রোজেন থাকে না। তাইলে এটা ফিনাইল কেমনে হইছে? এই যে এই হাইড্রোজেনটাই এখানে নাই। ওই হাত দিয়েই তো এটার সাথে যুক্ত হইছে। ওকে? আচ্ছা। তাইলে এবার আগেরটার মতোই হবে। এটারে আমি আরেকটু সরাই এই সাইডে লিখি H2 প্লাস আবারও এইখান থেকে H2 আর এখান থেকে O চলে যাবে। ঠিক আগেরটার মতো। তাইলে এবার যে যৌগটা উৎপন্ন হবে এখানে লিখতেছি একটু বড়সড় যৌগ। এই আচ্ছা মানে ও বলতেছে যে এটাকে আমরা কি বেনজিন আকারে বলতে পারতাম কিনা? ধর আমরা এই যে এটাকে যখন ক্লোরিন বলি, যদি বেনজিন আকারে এটাকে বলতে চাই, তাইলে আমাকে টাকে পরে নিয়ে আসতে হবে। যদি বেনজিনকে আগে বলতে চাই মানে ওই যে আমাদের যে প্রিফিক্স সাফিক্স ছিল, আগে বলতে চাই তখন ফিনাইল আকারে বলতে হবে। সো এটাকে আমাকে ২ ভাবে বলা যাবে। এটাকে বলা যাবে ফিনাইল ক্লোরাইড
অথবা যদি বেনজিন আকারে বলতে চাই ক্লোরোবেনজিন। ওকে, আচ্ছা, তাইলে এবার এটা দেখতে কেমন হবে? ঠিক আগেরটার মতো। যা এখানে দেখতেছিস তাই লিখবি। আর আছে, আর থাকবে সি, এইখানে আর বা এইচ যেটা লিখলাম। আর এখানে ডাবল বন্ড পর্যন্ত থাকবে, তারপরে এন চলে আসবে, তারপর NH যা আছে পুরাটা কপি মারবো জাস্ট। তারপরে ফিনাইল মূলক, আর যার মধ্যে ২ নাম্বার পজিশন আর ৪ নাম্বার পজিশনে ২ টা নাইট্রোমূলক এবং সাথে পানি H2O। তো এই যে এই যৌগটা আসলো, এটার অধক্ষেপ পরে এটা হলুদ বা কমলা কালার, হ্যাঁ, রঙিন আরকি। এবং এই যৌগটার নাম এবার হয়ে যাবে হাইড্রাজোন যৌগ, হাইড্রাজোন যৌগ। আগে যৌগটা আসছে কিসের থেকে? আসছে হচ্ছে আ হাইড্রাজিন থেকে। সো উৎপন্ন যৌগগুলোর নাম হবে হাইড্রাজোন যৌগ। একটু লিখে রাখতে পারিস, হাইড্রাজোন, হাইড্রাজোন যৌগ। সো এই এইখানে একটু পাশে লিখে রাখবি, এই যে এটার যেহেতু কালারের অধক্ষেপ পড়ছে, আমরা এইটা দিয়ে শনাক্ত করতে পারি অ্যালডিহাইড বা যদি কিটোন কোনো একটা বিক্রিয়ায় যদি আমাদের দরকার হয় অ্যালডিহাইড কিটোনকে শনাক্ত করব, তখন এই বিক্রিয়াটা আমরা ইউজ করি। সো এইখানে লিখে রাখতে পারিস নিচে যে এ বিক্রিয়া দ্বারা কার্বনিল মূলক বা অ্যালডিহাইড কিটোন দুইটাকেই, মানে এই যে সিও মূলক কার্বনিল মূলক লিখে রাখ, এ বিক্রিয়া দ্বারা কার্বনিল মূলক শনাক্ত করা যায়। এ বিক্রিয়া দ্বারা কার্বনিল মূলক শনাক্ত করা যায়। ওকে, মানে অ্যালডিহাইড আর কিটোন উভয়ই এই বিক্রিয়া দেবে। আচ্ছা, এখানে ওই যে HCl আর ফেনল প্রভাবক হিসেবে কাজ করে, চাইলে দিয়ে রাখতে পারিস, না দিলেও সমস্যা নেই। C6H5OH। ওকে, এটুকু লেখা হইলে বলিস। এই বিক্রিয়া দ্বারা কার্বনিল মূলক শনাক্ত করা যায় অথবা অ্যালডিহাইড কিটোন শনাক্ত করা যায়, হ্যাঁ, কিন্তু আলাদা করতে পারবো না, খালি বুঝতে পারবো এটা অ্যালডিহাইডও হইতে পারে কিটোনও হইতে পারে। মানে এই যে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে দুইটাই এই যে কমন একটা মূলক আছে যেটার নাম কার্বনিল মূলক, এই মূলকটা আছে এটা বুঝবো, কিন্তু কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন সেটা বোঝার জন্য একটু সামনের বিক্রিয়া আসতেছে। আচ্ছা, তো পরেরটা এই ঘনীভবন বিক্রিয়ারই পরেরটা, আমি এটা মুছলাম। সেমি কার্বাজাইডের সাথে সেমি কার্বাজাইড দ্বারা, তো সেমি কার্বাজাইড কাকে বলি সেটা একটু জেনে নেই। নরমালি আমাদের অ্যামাইড গ্রুপ, ওই অ্যামাইড গ্রুপ যেটা ছিল সেটা কিরকম দেখতে ছিল? CONH2, মনে আছে তো অ্যামাইড, CONH2। যদি হাইড্রাজিনের, এই যে হাইড্রাজিন NH2 NH2 টাকে যেটা লিখছিলাম এটা ছিল হাইড্রাজিন, হাইড্রাজিনের একটা হাইড্রোজেন অ্যামাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় CONH2 এটা দ্বারা, তখন যে যৌগটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি সেমি কার্বাজাইড। এই যৌগটার নাম হচ্ছে সেমি কার্বাজাইড। ওকে, তো এখন এগুলা কিন্তু ইয়া নাম না, আই মিন কি বলবো যে বাণিজ্যিক নাম আর কি। এগুলা আগের থেকে ইউজ হয়েছে তাই, মানে এইখানে কোনো রকম আলাদা কোনো নামকরণের মাহাত্ম্য নাই এখানে, সরাসরি জাস্ট সেমি কার্বাজাইড এভাবেই ইউজ করা হয়েছে, ট্রেডিশনাল নাম আর কি। আচ্ছা, তো এবার আসি এইটার সাথে এবার অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া দিলে সো কিরকম অবস্থা হবে? আগের মতোই আর সি, প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু সেম। সো আমি মনে হয় একটু স্পিডে লিখতে পারি, তাতে আমরা একটু তাড়াতাড়ি শেষ করতে পারবো। সো আগের বারের মতোই এই যে এটাকে একটু এখান সরায় লিখি, H2, আগের বারের মতো এখান থেকে অক্সিজেন আর এটা থেকে হাইড্রোজেন চলে যাবে, তাতে আমরা যেটা পাচ্ছি RC ডাবল বন্ড RH, এইখানে N, তারপর NH, তারপর CO, NH2। যে যৌগটা উৎপন্ন হয়েছে এটার নাম হচ্ছে সেমি কার্বাজোন। আগেরটা যেমন হাইড্রাজোন যৌগ ছিল, এই উৎপন্ন যৌগটা হচ্ছে সেমি কার্বাজোন। যদি অ্যালডিহাইড ইথানল থেকে আসে বলবো ইথানল সেমি কার্বাজোন।
যদি প্রোপানল থেকে আসে প্রোপানল সেমি কার্বাজন এভাবে বলবো সেমি কার্বাজন যোগ। আর সাথে H2 আমি কোনোটাই যদি H2 দিতে ভুলে যাই একটু তোরা ঠিক করে নিস, প্রত্যেকটাই H2 আসবে, পানি আসবে। হয়েছে? এটার লাস্ট মানে আর কি ঘনীভবন বিক্রিয়া লাস্ট আর কি। আচ্ছা একটা মিস করলাম নাকি? আচ্ছা এটা মনে হয় ৩ নাম্বার ছিল, তাই না? এই দেখ আমি এই যে নাম্বার মুছে, মুছে ঠিক করতে গেলে নাম্বার আমি ভুলভাল করে ফেলি। তোরা একটু বুঝে নিবি বা আমাকে বলে দিবি। আচ্ছা কখন বলছিলি খেয়াল করি নাই, সরি। আচ্ছা তো এবার ৪ নাম্বার সেটা হচ্ছে আ প্রাইমারি অ্যামিনের সাথে, প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন যেটা। হ্যাঁ, সবগুলা এটা অ্যামিনেরই বা অ্যামোনিয়া। অ্যামিনটাও অ্যামোনিয়া থেকে আসা একটা যৌগ আরকি। আচ্ছা তাইলে এটা কেমন? প্রাইমারি অ্যামিন মানে হচ্ছে জাস্ট ইয়া থাকবে আরকি। আ অ্যামিন মূলক থাকবে আর সাথে আর মূলক থাকবে বা ওই আ অ্যারাইল মূলক থাকবে। সহজ কথায় আমরা যে অ্যামিন বলি, ওই অ্যামিনটাই প্রাইমারি অ্যামিন। এটা ওই যে হাইড্রোজেন যদি আরেকটা যে আর মূলক আসে তখন সেটাকে আমরা 2 ডিগ্রি অ্যামিন বলি, 3 ডিগ্রি অ্যামিন, সামনে ওগুলো আবার আসবে। সো এরকম জাস্ট এই অ্যামিন এইটার সাথে যদি ধর আমরা যদি বেনজিন বলয় যুক্ত করে দেই তাইলে এটার নাম হবে অ্যানিলিন বা ফিনাইল অ্যামিন এভাবে বলে। সো এটা হচ্ছে ফিনাইল অ্যামিন। এখানে যেকোনো কিছু হইতে পারত। বেনজিন হইতে পারে, আর মূলক হইতে পারে। আমি ওই নরমাল ভাবে লিখলাম আরকি। সো আমি এটাকে এভাবে দেখাই। আর বা AR এভাবে দেখাইলাম, হ্যাঁ? তার মানে ওখানে কোনো একটা আর মূলক হইতে পারে, CH3 আসতে পারে অথবা ওখানে বেনজিন বলয় আসতে পারে। মানে অ্যারোমেটিক হইতে পারে, অ্যালিফ্যাটিক হইতে পারে কিন্তু 1 ডিগ্রি মানে হচ্ছে জাস্ট একটা হাইড্রোজেন সরছে। যদি 2 ডিগ্রি হইতো আরেকটা হাইড্রোজেন সরে যাইত। ওকে। এখন এটার সাথে যদি যুক্ত করি কিরকম আসবে? আর আচ্ছা প্রাইমারি অ্যামিন হচ্ছে এই NH2 এর সাথে একটা আর মূলক থাকবে। যদি 2 ডিগ্রি হয় আরেকটা হাইড্রোজেন চলে যাবে এরকম ২ টা সেকেন্ডারি এরকম হবে। ওকে? 1 ডিগ্রিটাকেই প্রাইমারি বলা হয়। আচ্ছা তাইলে দেখ এই যে এরকম আসতেছে। হাইড্রোজেন এইখানে N তারপরে ওখানে R বা AR। ওকে? মানে ওই বেনজিন বলয় আসবে অথবা আর মূলক যেকোনো একটা আসবে আরকি। তো এই যে এই যৌগটা আসলো, এরা ক্ষার হিসেবে কাজ করতে পারে। কারণ আমরা কি জানি যে নরমালি নাইট্রোজেনের একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে এবং নাইট্রোজেন যখন একজোড়া মুক্তজোড় ইলেকট্রন দেয় আ ইয়া অনুযায়ী ওই লুইস মতবাদ অনুযায়ী সেটা ক্ষার। সো এই টাইপের ক্ষারগুলাকে বলা হয় সিফ ক্ষারক বিজ্ঞানীর নাম অনুসারে। সিফ ক্ষার বা ক্ষারক। সিফ ক্ষারক, হ্যাঁ? ক্ষার বলে না কারণ হচ্ছে এগুলা তো দ্রবণীয় না পানিতে। এগুলা নরমাল সিফ ক্ষারক। আচ্ছা। এবার আসি আ এদের আচ্ছা এটুক লেখা হইলে আগে আমারে বলবি। আর সমান এইচ হইলে তো এটা অ্যামোনিয়া। আর এর জায়গায় CH3 আসতে হবে অথবা মানে মিথাইল, ইথাইল এইসব আসতে হবে। মানে শিহাব জিজ্ঞাসা করছে আর এর জায়গায় যদি হাইড্রোজেন দেই, এগুলাই তো এই যে হাইড্রোজেন দিচ্ছিলাম। কিন্তু আমরা যখন নরমাল হাইড্রোজেন কথাটা কখন আসবে যদি সেটা ওই যে স্পেসিফিক কিছু ইয়ের ক্ষেত্রে। কিন্তু নরমালি আমরা আর দিয়ে সবসময় মিথাইল মূলক বা মানে কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলকই বুঝাচ্ছি। আচ্ছা। তো এই টাইপের ক্ষারগুলাকে এই বিক্রিয়ার মাধ্যমে যে ক্ষারগুলা আসে এগুলাকে আমরা নরমালি সিফ ক্ষার হিসেবে বলি বিজ্ঞানীর নাম অনুসারে। আর এইটার মধ্যেই যদি ওই যে বলছিলাম এইখানে যদি AR থাকে মানে এইটায় যদি বেনজিন বলয়টা চলে আসে, তখন যে যৌগটা উৎপন্ন হয় সেটাকে আরেকটু স্পেশাল ভাবে আমরা নাম দিছি। এই টাইপের ক্ষারগুলাকে আমরা বলি তখন অ্যানিল। ওই যে অ্যানিলিন থেকে আসছে তো, অ্যানিল বলি তখন। মানে অ্যানিলও একটা সিফ ক্ষার। কখন বলবো এটাকে? যদি ওই ইয়ার থেকে আসে। এই অ্যালিফ্যাটিক অ্যামিনের সাথে সরি ওই আ ইয়া হ্যাঁ, অ্যালিফ্যাটিক অ্যামিনের সাথে সরি অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন আর এই জায়গায় তখন এই ব্যাপারটা হবে যে এইখানে যে অ্যালডিহাইড আসছে এই আর মূলকটাও তখন AR হবে। মানে এটাও একটা বেনজিন বলয় হবে। মানে বেনজালডিহাইড হইতে পারে, হ্যাঁ? বা AR দিয়ে দেখাইলাম। সো যদি ২ টাই এরকম অ্যারোমেটিক থেকে আসে, অ্যানিলিনের সাথে যদি বেনজালডিহাইডের বিক্রিয়ায় যে ক্ষারটা উৎপন্ন হয় সেই আচ্ছা এটার এই যে ঠিক করি নাই। মুছলে একটু বলিস। তো স্পেশালি যদি কখনো আমাদের এটাকে AR দিয়ে লেখা যায় অথবা বেনজিন বলয় আকারে লেখা যায়। মানে এটা দেখতে অ্যাকচুয়ালি এরকম এই যে বেনজিনের সাথে CHO
যেটাকে আমরা বেঞ্জালডিহাইড বলি। তার মানে বেঞ্জালডিহাইডের সাথে যদি অ্যানিলিনের বিক্রিয়া হয়ে এই সিফ ক্ষার উৎপন্ন হয়, ওইটাকে আমরা একটু স্পেশাল একটা নাম দিছি, সেটা হচ্ছে অ্যানিল। তো পরীক্ষায় মাঝে মাঝে অ্যানিল আকারেই আসতে পারে, অ্যানিল কি, অথবা অবজেক্টিভে দিতে পারে অ্যানিলের সংকেত কি, এভাবে বলতে পারে। এজন্য এটাকে আলাদা করে পড়াইলাম আর। ওকে, এটুক যদি লেখা হয়, এবার পরের গুলো আমাদের আবার জানা জিনিস চলে আসছে। আচ্ছা, মুছি নেই এখনো, একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করিস, কারণ অ্যালডিহাইড কিটোনটা অনেক বড়। এটা শেষ হলে পরের গুলো আবার তাড়াতাড়ি শেষ হবে। বুঝলাম। কারো যদি এই বেঞ্জিন আঁকতে সমস্যা হয়, এ আর দিয়ে দিবে ওখানে। তো আমাদের ঘনীভবন বিক্রিয়াটা শেষ হয়েছে, মানে অ্যালডিহাইড কিটোনের বা কার্বনিল যৌগের ২ নাম্বার টাইপের বিক্রিয়াটা শেষ হয়েছে। এটার প্রায় ৮টা টাইপের মনে হয় বিক্রিয়া দেখবো আমরা। সো ৩ নাম্বার যে বিক্রিয়া তারা দেয়, সেটা আমরা অলরেডি জেনে আসছি, জারণ বিক্রিয়া দেয়। অ্যালডিহাইড কিটোনকে জারণ করা যায়। তো আমরা একটা জারণ পড়ে আসছি, ওই যে অ্যালডিহাইডকে জারণ করলে সেটা আবার অ্যাসিড হয়। ওরকম কিটোনকে জারণ করলেও অ্যাসিড হয়, কিন্তু কখনো কখনো ওই কিটোনের ক্ষেত্রে আবার ১ কার্বন কমে যায়, এরকম ছিল ব্যাপারগুলা। তো এই অ্যালডিহাইড কিটোনের জারণটা আবার ২ টা টাইপের হইতে পারে। আমরা এতদিন যে জারণটা দেখে আসছি, সেটা ছিল নরমালি তীব্র জারণ, যেটা আমরা ওই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 দিয়ে আসতাম। সো এখন ওই ২ টা ভাগেই দেখবো আমরা। একটা হচ্ছে তীব্র জারণ। তো তীব্র জারণ করলে কি হয় জানি, সরাসরি লিখে দিয়ে দিচ্ছি, এটা নিয়ে বেশি গেজাচ্ছি না। এইখানে RCHO, এইখানে তখন আমরা K2Cr2O7 আর H2SO4 ব্যবহার করলে যে জায়মান অক্সিজেন উৎপন্ন হবে, সেটায় এইটা RCOOH হয়ে যায়। ওকে? আর যদি কিটোন হয়, তখন ১ কার্বন কমে যাইত। সো ওইটাকে বুঝানোর জন্য আমি এটাকে তাইলে আর ১ কার্বন যে কমে যাবে, সেটা বুঝানোর জন্য কিটোনেরটাকে আলাদা করে সংকেত দিয়েই লিখতেছি। অ্যালডিহাইড নরমালি লিখলাম, ওখানে কার্বন সংখ্যা সেম থাকে। আর এই কিটোনের জন্য এই একই টাইপের বিক্রিয়াটা যদি আমরা দেই, মানে এখানে জার্মান অক্সিজেন আসবে। এখানে অবশ্য দেখাই নেই, চাইলে তোরা জার্মান অক্সিজেন দেখাইতে পারিস, সাথে K2Cr2O7 প্লাস H2SO4 না লিখলেও চলবে। সো তখন এইখান থেকে কোন অ্যাসিড আসতো? এটা থেকে কোন অ্যাসিড পাবো এই সাইডে? আছে এখানে ৩ টা কার্বন। কিন্তু আমরা পাবো ওখানে ইথানোয়িক অ্যাসিড ২ টা কার্বন, ১ টা কার্বন কমে যাবে। ওটা কিভাবে যাবে? ওইটা CO2 আকারে বের হয়ে যাইত। সো আমরা যদি তীব্র জারণ করি, ২ ক্ষেত্রেই কার্বনিল যৌগ থেকে জৈব অ্যাসিড পাই। বাট অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্বন সংখ্যা সেম থাকে। কিটোনের ক্ষেত্রে ১ কার্বন কমে যায়, এবং ওই যে কার্বনটা কমে গেছে সেটা কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে যায়। ওকে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, উম আ এমনি জারণকে আমরা কয়েকটা ভাবে বলতে পারি। জারণের একটা কথা কনসেপ্ট ছিল যে, আমরা 9-10 এ পড়ে আসছিলাম, জারণ মানে ছাড়ন, মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিবে। কিন্তু যখন আমরা জৈব যৌগের বিক্রিয়াগুলা বলতে যাব, এইখানে কিন্তু ওরা ইলেকট্রন আদান-প্রদান করে বিক্রিয়াগুলা হচ্ছে না। মানে ইলেকট্রনীয় মতবাদ দিয়ে এখানে বলা যাবে না। কারণ এগুলা সমযোজী বন্ধনের যৌগ। আমরা জানি নরমালি আয়নিক যৌগ গঠনের সময় ইলেকট্রন আদান-প্রদান হয়। সো জৈব যৌগগুলার ক্ষেত্রে আমরা তখন ওই যে অক্সিজেন গ্রহণ, অক্সিজেন ত্যাগ বা হাইড্রোজেন গ্রহণ, হাইড্রোজেন ত্যাগ, এগুলা দিয়ে জারণ-বিজারণগুলোকে ব্যাখ্যা করি। সো জারণের ক্ষেত্রে হাইড্রোজেন অপসারণ বলতে পারি, অথবা অক্সিজেন সংযোগ। এই ২ ভাবেই বলা যায়। আর সবসময় যে হাইড্রোজেন আর অক্সিজেন ব্যাপারটা তা না। যেকোনো তড়িৎ ঋণাত্মকমূলক, মানে ক্লোরিন, আয়োডিন এইসব এসে যুক্ত হইলেও এটাকে আমরা জারণ বলি। ওকে? আচ্ছা। তো এটা গেল। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, হ্যাঁ, কিটোনের সময় সবসময়ই যদি কিটোনকে আমরা জারিত করি, অ্যাসিড বানাই, একটা কার্বন কমে যাবে। ওকে? এটা ছিল হচ্ছে তীব্র জারণ না? মৃদু জারণ। এই আমি নাম্বার-টাম্বার ভুল করলে বলবি কিন্তু। তো মৃদু জারণ, এইটা করতে গেলে আমরা কিছু আ ইয়া কি বলবো এটারে? নামধারী জারক ইউজ করি। একটা হচ্ছে টলেন বিকারক। নাম বোধহয় শুনছিস। হুম? এসএসসিতে তোদের পুরান বইটাতে ছিল, নতুন বইটাতে টপিকটা বাদ দিয়ে দিছিল। বাট তবুও তোরা টেস্ট পেপারে বা গাইডে এগুলা পাইছিলি। কারণ এর আগে কোয়েশ্চেনটা আসতো। তো টলেন বিকারক, এটা দিয়ে আমরা একটা জারণ করব। আরেকটা হচ্ছে ওই একই জারণ, এটা আরেকটা দিয়ে করতে পারি, ফেহেলিং আ রিয়েজেন্ট বা ফেহেলিং বিকারক। মেবি তোরা কোষ রসায়ন চ্যাপ্টারটা তোদের বাদ দিয়ে দিছে বোধহয় না? এই একটা ঝামেলা। ওখানে নাইলে এই ফেলিং দ্রবণটা কথাটা জানার কথা ছিল, হ্যাঁ? এই টলেন বা ফেলিং এগুলা জানার কথা ছিল।
আচ্ছা, ওই যে গ্লুকোজ একটা বিজারক চিনি এরকম একটা কোশ্চেন প্রায়ই আসতো। আই মিন তোদের কোষ রসায়ন চ্যাপ্টারটাতে। ওটা তো এখন তোদের বাদ দিয়ে দিছে আর কি করা। আচ্ছা, তো এই মৃদু জারণ করব ২ টা দিয়ে। একটা হচ্ছে আ টলেন বিকারক দ্বারা। টলেন বিকারক দ্বারা। টলেন বিকারক কি? এই সংজ্ঞাটাও আসবে। ক নাম্বারে আসে, কখনো আবার অবজেক্টিভে আসে। আমরা যদি আ আ সিলভার নাইট্রেট দ্রবণকে ক্ষারে দ্রবীভূত করি, মানে সিলভার নাইট্রেটের সাথে ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণ। সহজ কথায় ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণ, সেটাকে আমরা টলেন বিকারক বলি। চাইলে ছোট করে লিখে রাখতে পারিস। সো নরমালি ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণটাকে আমরা টলেন বিকারক বলি। তো তাহলে আগে ফার্স্টে আমরা টলেন বিকারকটা উৎপন্ন করে নিই। কিভাবে উৎপন্ন করব? তো সিলভার নাইট্রেট নিবো। আমি সুযোগ হইলে ক্লাস শেষে যদি টাইমে কুলায় তাইলে এই টলেন বিকারকের বিক্রিয়াটা আমি দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কিরকম হয়। সিলভার দর্পণ নামটা মনে হয় শুনে আসছিস, তাই না? সিলভার দর্পণ পরীক্ষা যে, ওটা আমি দেখাবো যদি টাইম হয়। আচ্ছা। তো এই যে সিলভার নাইট্রেট এটার মধ্যে আমরা ক্ষার যোগ করলাম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা যুক্ত করলে এখানে জটিল যৌগ উৎপন্ন হবে আরকি। এই ডাইঅ্যামিন অ্যামোনিয়া এই সিলভারের সাথে এই যে অ্যামোনিয়া সিলভার আয়নের সাথে ২ টা সন্নিবেশ বন্ধন দিয়ে একটা জটিল যৌগ বানাবে আর হচ্ছে জটিল আয়ন বানাবে সাথে OH। এইটাই হচ্ছে আমাদের টলেন বিকারক। এই ২ টা একসাথে হয়ে মানে সিলভার নাইট্রেটের ক্ষারীয় দ্রবণ এটা উৎপন্ন করে। ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। আর এখানে সাথে আর কি আসতে পারে দেখ। যদি আমরা এখানে এই অ্যামোনিয়াম আছে যেহেতু তাইলে এইখানে নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম যুক্ত হয়ে অ্যামোনিয়াম নাইট্রেট আসবে। তার মানে এখানে আর আসতে পারে অ্যামোনিয়াম নাইট্রেট। আর সাথে অ্যামোনিয়াম নাইট্রেটই যখন আসবে তখন পানি আসতে পারে। ওকে। তো এইগুলা যদি আমি সমতা করি নাই, দরকার নাই। এই যে এইটাই মেইনলি আমাদের টলেন বিকারক। যখন আমরা সিলভার নাইট্রেটকে আ অ্যা ক্ষারীয় দ্রবণে দিচ্ছি তখন এই জটিল আয়নটা উৎপন্ন হয় বা জটিল যৌগটা উৎপন্ন হয়। এটার নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এখন তো আমরা সরাসরি এটাকে টলেন বিকারক বলব। তো এটাকে আমি TR দিয়ে লিখলাম টলেন্স রিএজেন্ট, হ্যাঁ? তো এই টলেন বিকারকটায় এখন আমাদের পরের ধাপে কার সাথে বিক্রিয়া করবে বলছি আ এই কা অ্যালডিহাইড কিটোন। এইবার একটু আগে যে বলে আসছি 2,4-DNPH সেটা অ্যালডিহাইডের সাথেও বিক্রিয়া করত, কিটোনের সাথেও বিক্রিয়া করত। মানে ২ টার সাথেই বিক্রিয়া করত। তখন বলছিলাম ওই ২ টাকে আমরা পার্থক্য করতে পারিনি। বাট এবার আমরা পার্থক্য করতে পারব। টলেন বিকারক শুধুমাত্র অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দেয়, আ কিটোনের সাথে বিক্রিয়া দেয় না। তার মানে আমরা উদ্দীপকে যদি কখনো এরকম দেখি যে কোনো একটা যৌগ 2,4-DNPH এর সাথে বিক্রিয়া দিছে, তাইলে আমরা এইটুকু কনফার্ম হব সেটা অ্যালডিহাইড হইতে পারে বা কিটোন হইতে পারে। পরের বার কিভাবে বুঝবো যে ওইটা অ্যালডিহাইড না কিটোন? যদি বলা হয় যে এটা টরেন্ট বিকারকের সাথে বিক্রিয়া দিছে, তাইলে বুঝে নিব ওটা অ্যালডিহাইড। যদি টরেন্ট বিকারকের সাথে বিক্রিয়া না দেয়, তাইলে সেটা কিটোন। এরকম। আচ্ছা, তাইলে পরের ধাপের বিক্রিয়া লিখতেছি। এটা সবার লেখা হইছে? ওকে। যদি লেখা হয়, এবার তোরা একটু বুঝে বলবি, এই বিক্রিয়াটা যদি আমরা দেই যে ধর একটা অ্যালডিহাইড নিলাম, যেহেতু ও অ্যালডিহাইডের সাথেই বিক্রিয়া দিবে। ইথানল নিলাম, সাথে সিলভার মানে আরকি দ্রবণ আরকি, ওই টরেন্ট বিকারক। এটার যদি বিক্রিয়া দেই। তো এবার বল আমি এখানে টপিকটাই দিছি এটা জারণ বিক্রিয়া হবে। তাহলে জারণ তার মানে ও একটা জারক কিন্তু মৃদু জারক। এজন্য অ্যালডিহাইডকে জারণ ঘটাইতে পারলেও কিটোনকে পারতেছে না। ব্যাপারটা এরকম। আর পাওয়ারটা ওই পর্যায়ে না। তাইলে ও এই ক্ষেত্রে এইটারে জারিত করলে কি বানাবে? এটাকে জারিত করলে কি বানাবে? অ্যাসিড বানাবে। তো ওই যে ভয় পাওয়ার দরকার নাই। সো আমরা বুঝে কাজ করি। কোন অ্যাসিড আসবে? তার মানে ইথানোয়িক আগেই লিখবি না, আগে বুঝে নে। আসার কথা ইথানোয়িক অ্যাসিড। আগে আমি লিখে নিই। ওকে। কিন্তু আমরা বারবার একটা কথা বলে আসছি, যদি দ্রবণের মধ্যে কোনো ক্ষার উপস্থিত থাকে, তাহলে সে অবশ্যই কি করবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্ষার বানায় ফেলবে। তাইলে এখানে অ্যামোনিয়া আছে না? তাহলে এখান থেকে অ্যামোনিয়া বাড়ায় আসার চান্স আছে। তাইলে অ্যামোনিয়া যদি এর সাথে বিক্রিয়া করে কি পাবো? অ্যামোনিয়া যদি এর সাথে বিক্রিয়া করে কি পাবো? কি পাবো? এই H টা চলে যাবে, অ্যামোনিয়াম ইথানয়েড হবে। যেমন সোডিয়াম আসলে সোডিয়াম ইথানয়েড হইতো। তার মানে এই জায়গাটায় NH4+ দিব। এটুকু কে বুঝিস নাই?
এটা জারিত হয়ে অ্যাসিড হইছে CH3COOH, কিন্তু এটা অ্যাসিড আকারে থাকবে না। হ্যাঁ? আচ্ছা, এই যে জারিত করবে কে? আসতেছি। তো এইখানে তার মানে কে এই অ্যাসিড যে হইছিল, জারিত কে করছে? সিলভার আয়নটা কিভাবে আসে? Ag+ আকারে আছে, তাই না? আচ্ছা, Ag+ আকারে যদি থাকে, ওইখানে ইলেকট্রন নিয়ে সিলভার, এই যে জারকের বিজারণ ঘটে, তাই না? সে সিলভার আয়ন থেকে সিলভার হয়ে গেছে। তো এখন তোরা আমাকে বলতে পারিস, ভাই একটু আগে আপনি বলছেন যে ইয়া হয় না, জারণ-বিজারণ হয় না। কিছু ব্যতিক্রম বিক্রিয়া 9-10 এ এটাকে ওই ব্যতিক্রম জায়গায় দেওয়া ছিল। অধঃক্ষেপণ বিক্রিয়ার মধ্যে, নন রেডক্স বিক্রিয়ার মধ্যে এইটার মধ্যে ছিল যে অধঃক্ষেপণ বিক্রিয়া নরমালি নন রেডক্স হইলেও কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় এরকম জারণ-বিজারণ ঘটে। সো এই ক্ষেত্রে ওই ব্যাপারটা হইছে। তার মানে এখানে জারণ কে ঘটাইছে? সিলভার আয়নটাই এখানে জারক হিসেবে কাজ করছে, আর জারকের বিজারণ ঘটে। তার মানে ও কি করছে? ইলেকট্রন নিছে। তাইলে ও সিলভার হয়ে গেছে। তাইলে সিলভার হয়ে গেছে। আমরা একটু তাইলে সমতায় যাই। তো ধর এখানে যদি আমি আ 2 দিয়ে দেই, ২ টা সিলভার 2 আসবে। তাইলে অ্যামোনিয়া টোটাল কয়টা আসবে? অ্যামোনিয়া টোটাল কয়টা আসতেছে? ৪ টা। তাহলে আচ্ছা, এখানে পানি আসবে, তো ওই যে পানির জন্যই অ্যাকচুয়ালি মেইনলি 2 দিছি। H2O। আচ্ছা। তাইলে ৪ টা অ্যামোনিয়ার কয়টা অ্যামোনিয়া এখানে আসছে? ১ টা। বাকি ৩ টা রয়ে গেছে। বাকি ৩ টা গ্যাস আকারে বের হয়ে আসবে। সমতা করলে এরকম আসবে আরকি। সব সমতা হয়ে গেছে আশা করি। ওকে, এখন লিখে ফেল। না বুঝলে আমি আবার বলব। এইটা অ্যাসিড হইছিল। সে অ্যাসিড হইছে, কে তাকে অ্যাসিড বানাইছে বা জারণ ঘটাইছে? সিলভার আয়নটা ওখানে আয়ন আকারে ছিল। সে এখন এখানে সিলভার প্লাস হয়ে গেছে। তার মানে ও সিলভার হয়ে গেছে। ও তো সাথে অ্যামোনিয়াকে রাখে নাই, ওগুলাকে ছেড়ে দিছে। তো অ্যামোনিয়া যখন মুক্ত হয়ে আসছে, সে এইটার সাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে NH4+ হয়ে গেছে। ওই যে ওর হাইড্রোজেনটা নিয়ে লবণ গঠন করে ফেলছে। আর আরেকটা অ্যামোনিয়া ছিল, কিন্তু পুরাটা সমতা করতে গিয়ে এখানে 2 দেওয়া লাগে। যদি তুই সমতা করতে যাস, এখন 2 দেওয়া লাগবে। সো তাতে টোটাল একটা অ্যামোনিয়া আসলে বাকি ৩ টা অ্যামোনিয়া এখানে, আর সাথে পানি। ওকে, লিখে ফেল। ২ বার লিখলে এই বিক্রিয়াটা হয়ে যাবে। 9-10 এও পোলাপানের আগে এটা পড়তে হইতো, এখন নতুন সিলেবাসে নাই। ও আচ্ছা, টাইমও প্রায়, টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। আছে অবশ্য কিছু টাইম। আচ্ছা, এখন এই যে এইখানে যে সিলভারটা তলানি আকারে পড়লো, এটা অ্যাকচুয়ালি আমি বিক্রিয়াটা ঘটাচ্ছি একটা টেস্ট টিউবের মধ্যে, তাই না? আমরা তো ল্যাবে যখন বিক্রিয়া ঘটাচ্ছি, সেগুলো টেস্ট টিউব বা বিকার এরকম এগুলার মধ্যেই তো বিক্রিয়াটা ঘটাবো। তাইলে এই কাচের মধ্যে যদি সিলভারের অধক্ষেপ পড়ে, তাহলে আমরা জানি কি কাচকে সিলভার প্রলেপ দিয়ে আয়না বানানো যায়, তাই না? তো তখন কি হবে? তুই এই দিক থেকে তাকাইলে তোর ইমেজ দেখতে পারবি। মানে ওইটাকে আয়নার মতো লাগবে। ওই আ যে টেস্ট টিউবটায় বিক্রিয়া করতেছি, ওইটা পুরাটা আয়নার মতো কাজ করবে। সো এইজন্য এই পরীক্ষাটাকে সিলভার দর্পণ পরীক্ষাও বলে। ওকে? তো ওখানে লিখে রাখতে পারিস সিলভার দর্পণ পরীক্ষা। সিলভার দর্পণ পরীক্ষা। ওকে? আর এই বিক্রিয়াটা কিটোন দিবে না। নিচে লিখে রাখবি নোট, যে কিটোন এ বিক্রিয়া দেয় না। কিটোন এ বিক্রিয়া দেয় না। ওকে? যেহেতু মৃদু জারণ ঘটাচ্ছি। হ্যাঁ, সিলভার তো ধাতু, অধক্ষেপ আকারে পড়বে। সলিড জিনিস যেহেতু। ওকে। এইবার এই মৃদু জারণ ঘটানোর জন্য আরেকটা বিজ্ঞানীর প্রসেস। তো সে যে জারক দিয়ে করছিল সেটার নাম হচ্ছে ফেহেলিং দ্রবণ। সো ২ নাম্বার হচ্ছে ফেহেলিং দ্রবণ দ্বারা। ফেহেলিং দ্রবণ দ্বারা। ওই যে মৃদু জারক দেখেই সে কিটোনকে জারিত করতে পারতেছে না। মানে কিটোনকে জারণ করার জন্য একটু পাওয়ারফুল জারক দরকার হয়। আচ্ছা। এবার কারণ নরমালি কি ছিল? কিটোন কম সক্রিয় ছিল। এরা বিক্রিয়া দিতে চায় না। সো শক্তিশালী জারক না হইলে তাকে জারিত করা যায় না। ওকে। তাইলে ফেহেলিং দ্রবণ এটাও এরকম মৃদু জারক হিসেবে কাজ করে। ফেহেলিং যে বিজ্ঞানী, আ সে কিভাবে দ্রবণটা বানাইছে সেটা আগে একটু বলি, যে ফেহেলিং দ্রবণটা কি অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে নরমালি যে আমরা কপার সালফেট লবণ নিবো, আর এর সাথে মানে ক্ষারীয় কপার সালফেট লবণ নিবো। এর সাথে একটা লবণ যেটার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টারটারেট লবণ। সোডিয়াম পটাশিয়াম টারটারেট লবণ। টারটারিক অ্যাসিডের নাম তো শুনছিস। একদম ভেঙে, ভেঙে বুঝাবো। সমস্যা নাই।
এইটাকে একসাথে মিক্স করলে যে দ্রবণটা তৈরি হয় এটা নীল বর্ণের দ্রবণ, সেটাকে আমরা বলি ফেলিং দ্রবণ। সো এটা কিভাবে তৈরি করব আসতেছি, আগে একটু আবার জয়েন দিয়ে নিই। ওকে, আছিস সবাই? আচ্ছা, শুরু করি। ফেইলিং দ্রবণটা কি দিয়ে বানাচ্ছি? আমাদের লাগবে হচ্ছে কপার সালফেট, নরমাল জলীয় দ্রবণ। এর সাথে একটা ক্ষারীয় লবণের দ্রবণ নিব। সেটা কি, কি? আগে একটু দেখাই। তাহলে আমি কপার সালফেটের আগে দেখাচ্ছি কিভাবে ফেইলিং দ্রবণটা বানাবো। এইটা অ্যাকোয়াস। এটার সাথে যে জিনিসটা দিব সেটা হচ্ছে, আগে একটু এখানে বুঝাই নেই তাইলে বুঝে। টার্টারিক অ্যাসিড দেখতে এরকম COOH, CH2, সরি CH2 না, CHOH, CHOH, COOH। ওকে? তাহলে এটাকে যদি নরমাল সংকেত আকারে লিখি, তাহলে কিরকম হবে সংকেতটা? H4, সরি, H কয়টা আছে? C4, H কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। H6O কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। এরকম, এরকম কিছু একটা। C4H6O6 এরকম হওয়ার কথা। ওকে, এটা হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিডের সংকেত। তো এখন অ্যাসিড তো যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে, কোন ২ টা মানে কোন হাইড্রোজেনগুলো রিপ্লেস হবে? এইটা আর এইটা না? এগুলা তো অ্যালকোহলীয় হাইড্রোজেন, ওগুলা কিন্তু যাবে না। তার মানে আমি যদি এইটার এই হাইড্রোজেন এইটা কোনো ক্ষারের সাথে বিক্রিয়া দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, ওই দ্বিধাতব ২ টা ধাতু দিয়ে রিপ্লেস করি এরকম সোডিয়াম আর পটাশিয়াম দিয়ে, এবার যে লবণটা আসছে, তাহলে এই লবণটার নাম কি হবে? টারটারেট লবণ। তো এইটার হাইড্রোজেনগুলা গেছে কি দিয়ে? সোডিয়াম দিয়ে গেছে আর পটাশিয়াম দিয়ে গেছে। তাইলে নামটা কি হবে? সোডিয়াম পটাশিয়াম টারটারেট লবণ। সো এই জিনিসটাই বলা আছে। এখন এইটারে যদি আমি সংকেত আকারে লিখতে যাই তাইলে কি হবে এবার? ২ টা H কমে যাবে। মানে এখানে 4 চলে আসবে। আর সামনে Na আর K আসবে। NaK C4H4O6। এইটুক নিয়ে কারো কোনো ঝামেলা আছে নাকি? হ্যাঁ ভাইয়া? হ্যাঁ, বেকিং সোডা বানানোর সময় এরকম টার্টারেট লবণের কথা উল্লেখ ছিল। আচ্ছা। তো এই যে মানে 9-10 এ ছিল আরকি। এই লবণটা যেটা, এটার একটা সংক্ষিপ্ত নাম আছে, সেটা হচ্ছে এটাকে রসের লবণ বলে। বিজ্ঞানীর নাম অনুসারে রসের লবণ। হ্যাঁ? রসেল। ওইটা অবশ্য উচ্চারণটা, মানে উচ্চারণটা ওর যদি ওই ইংলিশে নামটা লিখি রচিলি বানান হয়ে যায় এরকম, বুঝছিস? কিন্তু ওই যে আ রাসায়ন উচ্চারণগুলা এরকম রসেল বলে ওটাকে, হ্যাঁ? আচ্ছা, ওকে। হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। তোদের মনে হয় আগেও বলছিলাম। এই যে ককিচি মিকিমোটো লোকটারে চেনস? ককিচি মিকিমোটো। আরেকজন আছে টকিচি নিশিকাওয়া। একজন হচ্ছে ১ম এ ওই যে মুক্তা চাষ, মুক্তা যে কৃত্রিমভাবে তৈরি করা যায়, এ হচ্ছে কৃত্রিম উপায়ে মুক্তা চাষের কৌশল বের করছে। আর বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করছে মুক্তা চাষ ইয়ে। ককিচি মিকিমোটো মানে ওই আ ই আমাদের যখন এইচএসসি তে আ জুওলজিতে এই লাস্টের দিকে একটা চ্যাপ্টারে ছিল এটা। টকিচি মিকিমোটো আরেকটা সরি, ককিচি মিকিমোটো আর টকিচি নিশিকাওয়া। ওকে, তো ওই অনুযায়ী তো রসেল ভালোই আছে। আচ্ছা। তো এদিকে আসি। তো এবার আমরা কি, কি নিচ্ছি? নিচ্ছি হচ্ছে এই লবণটাকে একটা ক্ষারীয় দ্রবণে রাখবো। কারণ এই যে ক্ষার থেকেই তো এরা আসছে, এই যে ক্ষার থেকে। সো এই রসের লবণের ক্ষারীয় দ্রবণ আর এইটার অ্যাকোয়াস ২ টাকে যদি একসাথে নিয়ে মিশাই, তাহলে বিক্রিয়াগুলো একটু ধাপে, ধাপে হবে। ১ম ধাপে এটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে। সো এটা যদি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি লবণ পাবো? আসবে হচ্ছে সোডিয়াম সালফেট আর সাথে আসবে কপার হাইড্রোক্সাইড। একটু বুঝে পড়লে মনে থাকবে, নাইলে মনে থাকবে না। এটা আসবে। ওকে? ফেলিং দ্রবণ এখনো আসে নাই। বানাচ্ছি। তাহলে ১ম এ
কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়ে তার সাথে মিশাইছি হচ্ছে এই লবণ ক্ষার সহ। তো বিক্রিয়াগুলো ধাপে ধাপে হচ্ছে। প্রথমে ওই ক্ষারটা গিয়ে কপার সালফেটের সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড বানাইছে। পরের ধাপে এই কপার হাইড্রোক্সাইড এই রসের লবণটার সাথে বিক্রিয়া করবে। পরের ধাপে কপার হাইড্রোক্সাইড এইটা যাবে NaCl4H4O6 এই লবণটার সাথে পরের ধাপে বিক্রিয়া করবে। হ্যাঁ, পরের ধাপে বিক্রিয়া করে একটু জটিল টাইপের যৌগ সৃষ্টি করবে। আগে তোরা একটু বল আমাকে যে এইটা এই সোডিয়াম আর পটাশিয়ামকে যদি সরায় দেয় কয়টা কপার যাবে ওখানে? একটা যাবে, মানে এরকম হওয়ার কথা কপার আর এখানে C4H4O6, তাই তো? জাস্ট ওই যে 2 যোজনী কপার গিয়ে ওখানে বসছে আর ওইটারও তো যোজনী 2 এরকম হওয়ার কথা, তাই না? কিন্তু এই যৌগটা ডাইমার আকারে থাকে। ডাইমার আসা মানে কি? এটা আরেক অণু আসছে, একসাথে হয়ে আসছে, তাহলে ওটা দেখতে কিরকম হবে? এখানে একটা 2 থাকবে আর ওইটার সাথেও একটা 2 আসবে। এইটা কি বুঝছিস নাকি সবাই আগে এটুকু বল। হ্যাঁ ভাইয়া? আচ্ছা, না সমতা করা লাগবে না। না সমতা আমি একটু পরে দেখাচ্ছি যদি দরকার হয়। না করলেও সমস্যা নাই। ভালো করে বুঝিস, এই বিক্রিয়াটা আমারও মনে রাখতে অনেক কষ্ট হইতো এবং আমি তখন অ্যাকচুয়ালি কিছু না বুঝেই মনে রাখছি। এখানে কপার এই ২ টা মানে সোডিয়াম আর পটাশিয়াম এটাকে সরাই দিয়ে ওই জায়গাটায় বসলে নরমাল আমরা কপার আর ওইদিকে টার্টারেট পাইতাম। কপার টার্টারেট। কপারের যোজনীও ২, টার্টারের যোজনীও ২। সো এখানে কোনো সংখ্যা থাকার কথা ছিল না। বাট সেটা ডাইমার আকারে থাকে। এবং এইখানে যে কপার হাইড্রোক্সাইডটা উৎপন্ন হইছে, এটার কেলাসে যুক্ত হয়ে যায়। তাইলে এটার সাথে ডট দিয়ে ওইটা চলে আসবে। একটু কষ্ট করে আমার এটা আবার মোছা লাগবে। তোদের মোছার দরকার নাই। তোরা তো মনে হয় জায়গা আছে। এরকম হবে। কপার টু C4 কত ছিল? C4H4O6 2 এইখানে ডট কপার হাইড্রোক্সাইড এইটা এর কেলাসের সাথে যুক্ত হয়ে যাবে কপার হাইড্রোক্সাইড। এইবার যেটা উৎপন্ন হয়েছে এইটার নামই আমাদের সেই ফেইলিং দ্রবণ। বলতে পারিস ভাই সোডিয়াম পটাশিয়াম কই গেছে? এরা দ্রবণে সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস আকারে আছে। ওইটা আর আমার দরকার নাই। দ্রবণের মধ্যে আছে। হ্যাঁ, সব আমরা একসাথেই কিন্তু নিছি। এইটারে পানিতে নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড এই যে এটা ক্ষারের মধ্যে দ্রবীভূত ছিল এটাকে দিয়ে দিছি। ওকে, একসাথেই দিছি। কিন্তু বিক্রিয়া হইছে ২ ধাপে। ১ম এ এইটা উৎপন্ন হইছে, তারপরে এইটা গিয়ে যুক্ত হইছে। এইটা যেটা উৎপন্ন হইছে এইটার নিচে লেখ ফেইলিং দ্রবণ। এবং এটা দেখতে গাঢ় নীল বর্ণের। ওকে। তো এখন পরের বিক্রিয়াটা লিখি। তারপরে আমি একটা কোয়েশ্চেন আশা করতেছি তোদের কাছ থেকে। দেখি তোরা করিস কিনা নাকি আমারই বলে দেওয়া লাগে। আচ্ছা দেখি। আচ্ছা, এইবার এই রসের লবণের সাথে বিক্রিয়া করবে। তো এই সরি ইয়া কি বলে? ফেইলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে। বলছি শুধুমাত্র এরা যেহেতু মৃদু জারক শুধুমাত্র অ্যালডিহাইড বিক্রিয়া দিবে। সো আবার আমি এটা লিখতেছি কপার হাইড্রোক্সাইড সাথে আর ওই যে দ্রবণে তো ক্ষার আছেই সোডিয়াম হাইড্রোক্সাইড। কেউ কি কোনো কোশ্চেন করতে চাস? তাড়াতাড়ি। মানে কোশ্চেন আসে না যে ভাইয়া আপনি এত ঢং টং কইরা এইটারে এখন আর এখানে লিখলেন না কেন? মানে আপনি যদি এটারই লিখবেন তো ১ম ধাপের বিক্রিয়া দিয়েই তো কপার হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছিল, ওটা দিয়ে দিতে পারতাম না আমরা? এবং আমারও এই কোশ্চেন মাথায় ছিল তোদের সময় যে বলল এটা ফেইলিং দ্রবণ, কিন্তু আমি তো কপার হাইড্রোক্সাইড ১ম এই পাইছি। কপার হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে। তাইলে আমি কেন এটা দিলাম? অ্যাকচুয়ালি কপার হাইড্রোক্সাইড নরমালি অধক্ষেপ আকারে পড়ার কথা ছিল। ওকে? এই রসের লবণটা দেওয়ার কারণে ওই অধক্ষেপ আকারে না এসে ওইটা ওই কেলাসে আটকা পড়ছে এবং পরের বার বিক্রিয়ায় গেছে। আমি যদি এই রসের লবণের মধ্যে এটা না দিতাম, তাইলে ওই কপার আ হাইড্রোক্সাইড ১ম ধাপে যে অধক্ষেপ আকারে আসতো, ওইটা আর বিক্রিয়ায় যাইত না। কথা বোঝা গেছে? তার মানে ওর কাজটা কি ছিল? ওর কাজটা ছিল খালি ওকে আটকে রেখে এই অ্যালডিহাইড পর্যন্ত নিয়ে যাওয়া। সবাই কি ক্লিয়ার? ওকে? আচ্ছা। তাইলে এইবার বিক্রিয়া হবে। তার মানে মেইন কাজটা এই কপারই করতেছে। কপার এখানে কি আকারে আছে? 2 প্লাস আকারে আছে। তার মানে আগেরবার যেহেতু ওই যে অ্যালডিহাইড আ ছিল সরি সিলভার ছিল সিলভার আয়ন ছিল। এবার কপার 2 প্লাস আয়ন। আচ্ছা, তোরা নিজেরাই বলবি এটা কি হয়ে যাবে? জারণ ঘটতেছে। এটা কি হবে? ইথানয়িক অ্যাসিড CH3 C O O। এইবার বল সাথে কি আসা উচিত? সোডিয়াম আসা উচিত। কারণ H টা ও ছেড়ে দিবে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তার মানে এইটা আসবে সাথে পানি আসার কথা, তাই না? পানি পরে লিখলাম। পানি নরমালি পরে লেখে। এখন বল সাথে
আর কি আসার কথা, কপারটা ইলেকট্রন নিছে। তো কপারটা কয়টা ইলেকট্রন নিছে, সে কি একটা নিছে না দুইটা নিছে? কপারের জারণ সংখ্যা কয়টা আছে? দুইটা আছে, 2 প্লাস 1 প্লাস। সে এখানে একটা ইলেকট্রন নিয়ে সে +1 আকারে আসবে। ওকে, তাহলে +1 আকারে আসলে সে যদি অক্সিজেনের সাথে থাকে এখানে এভাবে থাকবে, এই যে কপারের যোজনী 1 এটা। তার মানে এই কপার হাইড্রোক্সাইডটা কপার অক্সাইডে রূপান্তর হয়েছে, ইলেকট্রন নিয়ে কপার 2 প্লাস থেকে কপার হয়েছে। তার মানে কপার হাইড্রোক্সাইডের বিজারণ ঘটছে, জারকের বিজারণ হয়, ও জারক মৃদু জারক, আর ওর হচ্ছে জারণ ঘটছে, ও অ্যাসিড হয়ে গেছিল, ক্ষার আছে দেখে লবণ পানি উৎপন্ন হয়েছে, এই লবণ পানি। ওকে, এইটা লাল অধক্ষেপ পড়বে। নে এখন বিক্রিয়া লিখতে পারিস। অনেক কায়দা করে বুঝাইলাম, কিন্তু আমি কিন্তু এভাবে বুঝি নাই, আমি তিনটা দুর্দার 3-4 বার লিখে মুখস্থ করে ফেলছি, বারবার ভুলেও যাইতাম। তো এই বিক্রিয়াটা আবার ওই যে কিটোন দিবে না, তো নিচে লিখতে পারিস কিটোন এ বিক্রিয়া দেয় না, কিটোন এ বিক্রিয়া দেয় না। আচ্ছা, ওর কথা হচ্ছে কপার এখানে কেন একটা ইলেকট্রন গ্রহণ করলো, কারণ ওইখানে মানে ব্যাপার হচ্ছে যে জারণ সংখ্যা কোনটা থেকে কোনটায় যাবে। সিলভারের জন্য সিলভারও তো এখানে একটা ইলেকট্রনই গ্রহণ করছিল, যে সিলভার প্লাস থেকে সিলভার হয়েছিল। এইখানেও ব্যাপারটা তাই ঘটছে, কপারের যেহেতু দুইটা জারণ সংখ্যা আছে, ও নিচেরটায় এসে স্টেবল যোগ্য হয়েছে, স্টপ হয়ে গেছে। যদি ওটা স্টেবল না হইতো সে আরো একবার ইলেকট্রন নিত। ওকে, এটুকু হয়েছে। আচ্ছা, তাইলে এটা গেল। তার মানে এই বিক্রিয়া দিয়েও আমরা অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য করতে পারবো, কারণ কিটোন এই বিক্রিয়া দিবে না। আমাদের জারণ পার্টটা শেষ হইছে। এবার হচ্ছে বিজারণ। বিজারণটাও এরকম, আমরা অ্যালডিহাইড কিটোনকে বিজারণ করা যায়। অলরেডি একটা বিজারণ আমরা দেখে আসছি। একটা না দুইটাই মনে হয় দেখছি, খেয়াল নাই। দুইটাই মনে হয় দেখছি। কারণ আমরা অ্যালকোহল বানাইছি যখন, তখন এটা মনে হয় ছিল। সো এদের বিজারণ করবে অ্যালডিহাইড কিটোনের। এবং বিজারণটাও আমরা ২ ভাবে করতে পারবো। একটা হচ্ছে মৃদু বিজারক, মৃদু বিজারণ হবে। আরেকটা হচ্ছে তীব্র বিজারণ হবে। সো ১ নাম্বার হচ্ছে মৃদু বিজারণ। মৃদু বিজারণ। সো মৃদু বিজারণের ক্ষেত্রে এই যে CO, এইখানে R আর H, অ্যালডিহাইড কিটোন দুইটাই এই বিক্রিয়া দিবে। বিজারণ মানে কি ছিল? হাইড্রোজেন আমরা যুক্ত করি। ওকে, বিজারণ মানে হাইড্রোজেন যুক্ত করি বা অক্সিজেন সরায় ফেলি। তো যখন মৃদু বিজারক আসবে, সে শুধু হাইড্রোজেন যুক্ত করতে পারে, অক্সিজেনটা সরায় নিতে পারবে না। মানে একসাথে দুইটা করতে পারবে না। তীব্র বিজারক হাইড্রোজেনও যুক্ত করে দিতে পারবে, আবার অক্সিজেনটাকেও সরায় নিয়ে যেতে পারবে। সো এইখানে শুধুমাত্র যখন মৃদু বিজারণ করব, শুধুমাত্র হাইড্রোজেন যোগ হবে এসে। তাহলে হাইড্রোজেন কোথায় কোথায় যোগ হবে? এই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন হয়, এরকমই তো ছিল, মনে আছে? হ্যাঁ ভাইয়া। না, বিজারণে হাইড্রোজেন যুক্ত করা। হ্যাঁ, অক্সিজেন সরায় ফেলা। বিজারণ হচ্ছে হাইড্রোজেন যুক্ত করা, অক্সিজেন সরায় ফেলা। তো হাইড্রোজেন এসে এই যে মনে আছে তো, দ্বিবন্ধন ভেঙে যে এখানে একটা হাইড্রোজেন বসতো, এখানে একটা হাইড্রোজেন বসতো, অ্যালকোহল বানাইছিলাম আমরা। ওকে, সো এখানে দুইটা জায়মান হাইড্রোজেন এই অবস্থা দাঁড়াবে, আর সি আর বা এইচ। এই ডাবল বন্ডটা ভেঙে এখানে একটা হাইড্রোজেন বসবে ওই অক্সিজেনের সাথে একটা, তার মানে আমরা অ্যালকোহল পাবো। যদি মৃদু বিজারণ করি তখন আমরা অ্যালকোহল পাবো। সো এই ক্ষেত্রে আমরা বিজারক হিসাবে কিছু কমন বিজারক আছে, যেমন সোডিয়াম অ্যামালগাম ইউজ করতে পারি। ধর এই যে এটা ইউজ করতে পারি, NaHG। আরো আছে, তারপরে নিকেল হাইড্রোজেন যেটা, সেটাও ইউজ করে, নিকেলও দিতে পারি। যা হোক, একটা লিখলেই হলো, সোডিয়াম অ্যামালগাম ইউজ করলাম। এখন যদি আমরা তীব্র বিজারণ করতে চাই, এটাও আমরা পড়ে আসছি। ক্লিমেনসন বিজারণ কারো কি মনে পড়ে? একদম অ্যালকেন পড়ানোর সময় বলছিলাম। আচ্ছা, যে সমস্যা নাই, এখন আবার মনে পড়বে। সো এবার আমরা এটাকে তীব্র বিজারণ করতেছি। তীব্র বিজারণ, তার মানে আমরা অ্যালডিহাইড বা কিটোনকে যদি মৃদু বিজারণ করি, তাহলে সেই ক্ষেত্রে এখানে ইয়া দিলেও চলবে, এই যে Li, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা দিলেও চলবে। তাইলে সেই ক্ষেত্রে শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত হবে, অক্সিজেন সরবে না।
কিন্তু যদি আমরা এটাকে তীব্র বিজারণ করি তো তখন জায়মান হাইড্রোজেন কয়টা লাগবে দেখ তো? ২ টা এসে বসবে, কারণ এই অক্সিজেনকে যদি সরায় নিতে হয় কয়টা হাইড্রোজেন লাগে? ২ টা। তাইলে কার্বনের তখন কয়টা হাত খালি হবে? অক্সিজেনকে যদি সরায় ফেলতে চাই কয়টা হাইড্রোজেন লাগবে? ২ টা। আর অক্সিজেন সরে গেলে কার্বনের হাত খালি হয় ২ টা। তাইলে আরো নতুন করে ২ টা হাইড্রোজেন। টোটাল সে ৪ টা হাইড্রোজেন দেবে তখন। সো এইটা করতে পারবে এই যে জিংক অ্যামালগাম প্লাস HCl। এই ২ টা একসাথে দিতে হবে। জিংক অ্যামালগাম প্লাস HCl। এইটাকে যদি আমরা দেই তখন এইখানে আর, সি, এইখানে ২ টা হাইড্রোজেন বসে যাবে। কার্বনের যে ২ হাত ফাঁকা হইছে, তার মানে এটা একটা অ্যালকেন হয়ে যাবে। আর এখানে পানি চলে আসবে। অক্সিজেনটাও সরে গেছে। এইটাকে ক্লিমেনসন বিজারণ বলে। আমরা অ্যালকেন প্রস্তুতির সময় মেবি আমি এটা বলছিলাম। ক্লিমেনসন বিজারণ আসে পরীক্ষায়। হুম। ওকে। ধৈর্য আছে তো? অনেকগুলো বিক্রিয়া পড়ায় ফেলতেছি। অবশ্য ইম্পোর্টেন্ট বিক্রিয়াগুলা এখনো বাদ আছে। এবার হচ্ছে ৫ নাম্বার বিক্রিয়াটা। ক্ষারের সাথে বিক্রিয়া দেব। এটা আবার ২ টা। একটা হচ্ছে লঘু ক্ষারের সাথে, আরেকটা হচ্ছে তীব্র ক্ষারের সাথে। তো ১ম এ তীব্র ক্ষারের জন্য দেখাচ্ছি। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। খুবই ইম্পোর্টেন্ট এগুলা বিক্রিয়া, যেগুলা আসবে ভর্তি পরীক্ষায়ও আসবে, কলেজে তো আসবেই। ক্যানিজারো বিক্রিয়া। ক্ষারের সাথে আরকি। ক্ষারের সাথে। ক্যানিজারো বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলা ঘটার জন্য কিছু শর্ত আছে। আমি একটু লিখে দিচ্ছি। কি, কি ব্যাপার এখানে খাটবে। ওকে, এখানে একটু শর্তগুলা লিখে নে। ১ নাম্বার শর্ত হচ্ছে এই বিক্রিয়ায় যে ইয়াগুলা হবে, I mean এই ক্ষেত্রে আমরা ইয়া করব, আ গাঢ় ক্ষার ইউজ করব। গাঢ় ক্ষার প্রভাবক। ২ নাম্বার হচ্ছে এই বিক্রিয়াটা তারাই দিবে যাদের আলফা হাইড্রোজেন নাই। আমি বুঝাচ্ছি আলফা হাইড্রোজেন কি। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোন এই বিক্রিয়া দিবে। অ্যালডিহাইড বা কিটোন। এই বিক্রিয়া দেয়। ৩ নাম্বার, এক্ষেত্রে এক অণুর জারণ ঘটে। জারণ ও অপর অণুর বিজারণ ঘটে। মানে বৈশিষ্ট্যও বলতে পারি সেটারে। শর্ত হচ্ছে এটা অ্যাকচুয়ালি। আর বাকিগুলো অপরটির বিজারণ ঘটে। সো আমি কাহিনী সব বলে দিলাম। সো তোদের এখন তোরাই বলতে পারবি এই বিক্রিয়া কি হবে। এখন আসি আলফা হাইড্রোজেন কি ছিল? আলফা হাইড্রোজেন, আলফা কার্বন কাকে বলতাম এটা মনে আছে? মূলকের সাথে সরাসরি যুক্ত কার্বনটা ছিল আলফা কার্বন। তাহলে অ্যালডিহাইড মূলক বা কিটোন মূলক, এই যে CHO বা এই যে কিটোন, এদের সাথে যে কার্বনগুলা যুক্ত আছে সেগুলাকে আমরা বলবো আলফা কার্বন। আর ওই কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত আছে সেটাকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। আচ্ছা, তার মানে আমাকে আগেই তোরা আগে একটু মানে আরকি বলবি আমাকে কিছু জিনিস। ইথানল, এটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে? ইথানলের মধ্যে আলফা হাইড্রোজেন আছে। এটা হচ্ছে মূলক, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তার সাথে ৩ টা হাইড্রোজেন আছে। তার মানে আলফা হাইড্রোজেন আছে। ও এই বিক্রিয়া দিবে? দিবে না। মিথানল দিবে? মিথানল দিবে, কারণ এর সাথে আলফা কার্বনই নাই। সো হাইড্রোজেনের কোনো কোশ্চেনই আসতেছে না, ও দিবে। আবার আমি যদি এইটা বলি বেনজালডিহাইড, এটা দিবে? এটা দিবে? আচ্ছা। তার মানে এইটা দিবে কি দেবে না এটা বুঝবি কেমনে? এইখানে যে কার্বনটা আছে সেই কার্বনের হাইড্রোজেন সরে গিয়েই কিন্তু এটা বসছে। তার মানে ওই কার্বনে আর হাইড্রোজেন নাই। তার মানে এটা এই বিক্রিয়া দিবে।
ওকে, ওর আলফা হাইড্রোজেন নাই। আচ্ছা, আমার এখানে কিটোন কথাটা লেখাটা ঠিক হয় নাই, কারণ কিটোন মানেই তার মধ্যে এখানে অ্যালডিহাইড লেখ, কিটোন মানেই তার মধ্যে আলফা কার্বন আছে, কারণ সিও তার দুই পাশে কার্বন থাকা লাগবে এবং আলফা কার্বন মানে ওইটার মধ্যে হাইড্রোজেন আছে। ওকে, সো নর্মালি অ্যালডিহাইড গুলাই। সো এবার আসি, এই আমার কথা শুনতেছিস এখন তোরা? কেউ রেসপন্স করে না, কেমন লাগে? শুনতেছিস? এই যে শেষ করে দিবে এখন। আচ্ছা, তাইলে আমরা, হ্যাঁ হ্যাঁ শেষ করতেছি, এই বিক্রিয়াটা লিখে আমি শেষ করে দিব। তো আমাদের এই যে ক্যানিজারো বিক্রিয়ার জন্য যে এই দুইটাকে পাইলাম, যে মিথানেল বা হচ্ছে বেঞ্জালডিহাইড, এদেরকে যদি আমি লঘু ক্ষার সহ মানে লঘু NaOH দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা দিয়ে তাপমাত্রা প্রায় হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা দিয়ে যদি বিক্রিয়াটা ঘটাই, সো সরি আমি তো আবারও ভুল করছি, গাঢ় লিখছিলাম না? তোরা কথা বলস না কেন? গাঢ়, হ্যাঁ বুঝি নাই কি। আচ্ছা, 2 দিছি কারণ ওই যে 2 অণু বিক্রিয়া করবে, এক অণুর জারণ ঘটবে আর এক অণুর বিজারণ ঘটবে, মানে 2 অণু পরস্পরের সাথে বিক্রিয়া করবে। আচ্ছা, সো এইখানে তো অ্যালডিহাইড মিথানল যদি নেই, এই 2 অণু মিথানলের এক অণুর জারণ ঘটবে। তো মিথানলের জারণ হলে কি উৎপন্ন হয়? মিথানলকে যদি জারণ করি কি উৎপন্ন হয়? মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড ক্ষার আছে, তাহলে কি পাবো? ক্ষার আছে, তাহলে কি পাবো? সোডিয়াম মিথানয়েড পাবো। আচ্ছা দাঁড়াও তো, একটু তাপমাত্রাটাকে আমি ঠিক দিছি নাকি? তাপমাত্রা মনে হয়, তাপমাত্রা লাগে নাকি খেয়াল নাই। আচ্ছা আমি তাপমাত্রা দিলাম না, মনে হয় লাগে না বোধহয়। গাঢ় ক্ষার নিয়ে যদি বইয়ে দেখিস যে তাপমাত্রা দেওয়া আছে, একটু দিয়ে নিস, হ্যাঁ? এটা আমার খেয়াল নাই, বা তাপমাত্রা দরকার ছিল কিনা বা এক্সাক্ট মানটা কত আমার খেয়াল নেই এখন। সো গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা এই মিথানল নিয়ে বিক্রিয়াটা ঘটাই, তাহলে এখানে এক অণুর জারণ ঘটবে, যে অণুটার জারণ ঘটবে সেইটা হয়ে যাবে মিথানোয়িক অ্যাসিড, মানে HCOOH। এটা আসার কথা, কিন্তু যেহেতু ক্ষার আছে হয়ে যাবে এটা লবণ, মানে সোডিয়াম বসে যাবে। আর এক অণুর বিজারণ ঘটবে, মিথানলের বিজারণ হইলে কি পাবো? অ্যালডিহাইডের বিজারণ হইলে হয় অ্যালকোহল, তার মানে পাবো মিথানল। এই দুইটা পাবো। ওকে, বুঝলে এমনিতেই তুই পারতেছিস। তোর যদি কারো এইখানে 2 দেখে ঝামেলা মনে হয়, তাহলে এটারে এভাবে লিখবি, তুই দুইবার লিখবি। আবার বলতেছি, 2 অণু অ্যালডিহাইড পরস্পরের সাথে বিক্রিয়া করতেছে, তারা দুইটাই আলফা হাইড্রোজেন বিহীন, একই অ্যালডিহাইড নিছি আমরা, এবং সেইটা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এক অণুর জারণ ঘটবে, যার জারণ ঘটবে অ্যালডিহাইডের জারণ হলে অ্যাসিড হয়, তার মানে মিথানোয়িক অ্যাসিড আসার কথা, যেহেতু ক্ষার আছে লবণ আসছে, সোডিয়াম মিথানয়েড আসছে। আর এক অণুর বিজারণ ঘটবে, অ্যালডিহাইডের বিজারণ ঘটলে অ্যালকোহল হয়, এক কার্বনের অ্যালকোহল হচ্ছে মিথানল। একই সাথে জারণ বিজারণ ঘটবে, এই টাইপের বিক্রিয়াগুলোকে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বলে, আমরা জারণ বিজারণ গিয়ে পড়বো। ওকে, আসি। এইবার হচ্ছে সি এইচও বেঞ্জালডিহাইড, তোরা এবার বল এখানে কে কি হবে? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওই তো, এক অণু জারক হিসেবে কাজ করবে আর এক অণু বিজারক হিসেবে কাজ করবে, ব্যাপারটা এরকম। এবং এই এরকম বিক্রিয়া আরো আছে, মানে তোরা সামনে ওই জারণ বিজারণ চ্যাপ্টার পড়বো তখন দেখিস, একই সাথে একই অণুর জারণ এবং বিজারণ ঘটতে পারে। আচ্ছা, এখানে কোনটা কি হবে? এইটা যদি অ্যাসিড হয়ে যায়, তার মানে এখানে আসার কথা COOH। ওকে, তো এখানে Na চলে আসবে, এটার নাম সোডিয়াম বেনজয়েট। আর এটাই যদি অ্যালকোহল হয়ে যায়, তাহলে জাস্ট ওখানে CH2OH, বেনজাইল অ্যালকোহল। ওকে, আচ্ছা, তাহলে এইটা ছিল ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া সবসময় আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডগুলো এই বিক্রিয়া দেবে, এবং এই বিক্রিয়ায় গাঢ় ক্ষার ইউজ করা লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। আজকে তাইলে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ, ভালো থাকিস সবাই।